আশঙ্কা শঙ্কা সন্দেহ তো হইতেই পারে একটা ঘটনা ঘটলে, কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের আমরা যে জায়গাটায় আছি এখন বর্তমানে বাংলাদেশে, তাতে আপনি যদি ব্যালট প্রিন্ট করেন তাহলে ব্যালটের কালার কি আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। কথার কথা বলছি আমি, তর্কের খাতিরে আমরা কোন ব্যালটে ভোট দেবো সেটা কালার কি, ব্যালটের ডিজাইন কি, কিছুই আমরা জানি না। যদি এই ব্যালট পেপার বানাইতে তাহলে ডিজাইনটা পাইতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো আপনি সিল বানাইছেন, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে এখন সেই জায়গায় আছে। আপনি জামাতের ওয়ার্ড সেক্রেটারি ধরা পড়ছে, ওকে, এটা করলে তো সে গ্রেপ্তার হইতেই পারে, সেটা নিয়ে আমার প্রশ্ন না। প্রশ্নটা আমার কাছে মনে হয় বাংলাদেশে কি এখন এই জায়গাটা আমরা আসি যে আপনি সিল বানাবেন, ব্যালট মারবেন, ভাঁজ করে নিয়ে যাবেন, ব্যালট বক্সে দেবেন, হয়ে যাবে ভোট? আমার মনে হয় না, সেই জায়গায় নাই এখন। তাহলে আমাকে একটু উত্তর দেবেন, আমি বলি একটু যোগ করে দিই যে ন্যাশনাল আইডি কার্ড নম্বর, বিকাশ নম্বর সংগ্রহ, এগুলো আসলে কিসের সাথে সম্পর্কিত? এই যে ন্যাশনাল আইডি, এনআইডি আর কি বিকাশ, মানে এনআইডি নাম্বার আইনে বিকাশে টাকা দিব আর নোট রাখবো, সোজা বাংলা হইলো এইটা। জি, তো এইটা যদি এতে কি প্রাইভেসি সিক্রেসি যদি নষ্টই হয় আমি ধরে নিই, তাহলে আপনি স্বতন্ত্র প্রার্থীর বেলায় যখন 1% ভোটারের এনআইডি লাগবে, তার কপি দিতে হবে, তারপরে ভোটার নাম্বারটা লিখতে হবে, তার স্বাক্ষর লাগবে, তাতে সিক্রেসি যায় না, তাতে প্রাইভেসি যায় না। আমি তো মার্কড হয়ে যাচ্ছি যে আমরা স্বতন্ত্র প্রার্থীটা স্বাক্ষর করছি, সুতরাং বড় পার্টি উনি আমাকে মার্ক করতে পারে, তুমি ভোট দিবে ওরে, সবটাই তো আছে, এগুলো তো কোনোটাই যায় না নিয়মে। আর এনআইডি আনার, এনআইডি সংগ্রহ করে কী আছে, এনআইডি কি তালিকা পাওয়া যায় না? এনআইডি ফোন নাম্বার দিয়ে এনআইডি পাওয়া যায়, নানান কায়দায় পাওয়া যায়। তা আপনি এনআইডি পাইলে বিকাশে টাকা দিবেন, এই বিকাশে টাকা দিবে, তারপরে ভোট দিয়ে দিবে, বিষয়টা তো এত সহজ, তো হয়েই গেল ইলেকশন। আমি এনআইডি নাম্বার আনলাম। দেখানোর যে চর্চা আমরা সবসময় দেখে থাকি, তাহলে কি দিয়ে প্রলোভন দেখানো হয়? আমি প্রলোভন নয়, এখন প্রলোভন কেউ দেয় জান্নাত দুনিয়া, কেউ দেয় আখেরাত, কেউ দেয় দুনিয়া, কেউ দেয় আখেরাত। যেমন ধরেন আপনি দুনিয়া মানে কি, এই দুনিয়া মানে একটা ফ্ল্যাটে থাকবো, একটা ঘরে ভাড়া থাকবো, কিংবা এগুলো যদি বাদ দেই আমার খাওয়া দাওয়াটা দরকার। খাওয়া দাওয়া মানে আমরা বলি রিজিক, রিজিকের মালিক আল্লাহ। এখন আপনি যদি মনে করেন আমার জন্য এখন কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিলেন, অথবা ক্যাশ টাকা দিবেন, এই তো দুনিয়া রিজিক। আর জামাত বলতেছে এই করলে আপনি জান্নাতে যাবেন, বাহ কি সুন্দর, একজনের দিতেছে দুনিয়া, একজনের আখেরাত, তা ভাগ করে 150, 300 নিয়ে 300 সিট নিয়ে নিলেই হয়। তোমরা দাও দুনিয়া, ওরা দিবে আখেরাত, দেশ চলতে থাকুক, জনগণের চাওয়া পাওয়া কিছু থাকবে না। আর একটা কথা, ওই যে ভাই বললেন বোরকা, ইয়েস, আপনি বোরকা পরে যদি কেউ ঢুকে ডেফিনেটলি প্রবলেম হবে, কিন্তু তারা হজে যায় না, তারা পাসপোর্ট বানাইছে না, তারা এনআইডি করছে না, তাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে না, সমস্যা কোথায়? আমার তো মনে হয় না কোনো সমস্যা আছে, তারা ওই তৈরি হয়েই যাবে। আমি ভোট দিতে যাবো, আমি নিনজার মতো বোরকা পরে গেছি, ওইটা দিয়ে আমার বললি দিয়ে দিবে? অফকোর্স। আমি আপনি ফেস শো করেন, ফিঙ্গারপ্রিন্ট দেন, আপনি এনআইডি বাইর করেন না। উনি যে প্রসঙ্গটা তুলেছিলেন যে ফেস শো করতে বললে নতুন কোনো ঘটনা, এইসব প্রেমের আলাপ চলবে না। আপনি ভোট দিতে গেছেন, ফেস দেখাইতে হবে, ভোট দিতে গেলে ফেস দেখাইতে হবে, অথবা আপনি এনআইডি একটা নিয়ে যাবেন, এনআইডি আসলেই তো বেরোবে, নাম টাম সব বের হয়ে যাবে, তার সাথে ফেস মিলাবেন, কোনো কঠিন কাজ। যদি ফেস মিলাইতে না পারে, গেট লস্ট, আপনি বেরিয়ে যান, সিম্পল। এখানে কোনো প্রেম নাই তো, এটা ন্যাশনাল ইলেকশন, এটা সমিতি না। আসলে ধর্মের ব্যাপারটা একটু সেনসিটিভলি দেখা হয় আমাদের দেশে, এই কারণে যখন হিজাব পর্দা করে একজন নারী যান, তখন তার হিজাব বা পর্দা খুলতে বললে তারা আপত্তি করেই থাকেন। এটি হয়তো আমি তো আপনাকে বললাম, আমি বললাম সে ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, সে এনআইডি যখন তুলছে তখন ছবি তুলতে হয়েছে, তার পাসপোর্ট আছে, আমার তো মনে হয় না তার আপত্তি করার কিছু আছে। আর যদি আপত্তি করে ভোট দিবে না, কারণ ভোটারের তো দেখতে হবে, যারা ভোটিং সেন্টারে থাকবেন অফকোর্স তাদের দেখতে হবে, তারপরে সে গড়িমসি করে আপনি চলে যান, আপনি কেন ভোট দিবেন? ভেরি সিম্পল। আবু হেনা রাজাকে আবারও আপনার কাছে ফিরবো। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, দুজনের কথা শুনছিলেন, দুজনের কথার প্রেক্ষিতেই বলতে চাই যে এই যে সিল বানিয়ে এত সহজেই যে ভোট জালিয়াতির চেষ্টা, এটা কি সম্ভব বাংলাদেশে? এখন আমরা কোন অবস্থানে আছি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। ওয়েল, সিল বানিয়েছে, ধরা পড়েছে, মামলা হয়েছে, এখন তদন্ত হবে। তো রতন ভাই তো সম্ভাব্য কারণ দু একটা বললেন, বিভিন্ন জায়গায় স্পেকুলেশন হচ্ছে, রাজাকি ভাই আবার সেটাকে নাকচ করে দিলেন, কিন্তু যাই হোক, কিন্তু কেন বানাতে পারে আচ্ছা আমি শেষ করি ভাই, প্লিজ 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 প্লিজ। ওকে, তো সেই ক্ষেত্রে ধরেন যেহেতু বিশ্লেষক হিসেবে আসছেন, একটা ধারণা তো মানুষকে দিতে হবে, বিজ্ঞ আইনজীবী তো একটা ধারণা আমাদের দিলে আমি 2টা ধারণা পেতাম অন্তত, কিন্তু 2টা ধারণা পাইনি, একটা ধারণাই পেয়েছি। ফলে আমার কাছে মনে হয় এই সময় এটা তো একটা ঝুঁকিপূর্ণ কাজ। এই যে ধরা পড়লো, এখন জেল খাটবে, শাস্তিও হতে পারে। এই ঝুঁকিপূর্ণ কাজটা সে কেন করবে? কোনো কারণ ছাড়াই করেছে এটা মনে হয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে একজন রাজনৈতিক দলের নেতা তিনি এই যে নকল সিল, নকল ব্যালট যে বানাবেন,
কতখানি ঝুঁকি নিলেন কোন লাভে বা লোভের আশায়? সে লাভ এবং লোভ হচ্ছে তারা দীর্ঘদিন ধরে জান্নাতি টিকিট বিক্রি করে সম্ভবত এর ক্রেতা খুব বেশি পাচ্ছে না, তার উপর ভরসা করতে পারছে না। কারণ 3-4 সিট পাওয়া, এককভাবে ইলেকশন করলে 3-4 সিট পাওয়া একটা দল, আর জোটে থাকলে সর্বোচ্চ 17-18টা সিট পাওয়া দল। তাদের এমন কিছু ঘটে যায় নাই এইবার যে তারা নির্বাচিত হয়ে মানে প্রধান বিরোধী দল হওয়ার ধারে কাছে আসতে পারতো না মানে নতুন যদি কি গণঅভ্যুত্থান না কৌশল হতো। তারা যোগ করতে চাচ্ছে? সেই ক্ষেত্রে তারা এমন একটা আবহ তৈরি করছে যে অ্যাজির তারা মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছে। এই আবহটা আগে ভাগে কেন তৈরি করলো, এই হাইপটা কেন তুললো? কারণ তাদের এরকম অনেক নিশ্চয়ই ডিজাইন আছে যে কারণে লক্ষ লক্ষ নতুন বোরখা তৈরি হয়েছে, বোরখার কাপড় আমদানি হয়েছে, সে বিভিন্ন পরিসংখ্যান তাই আসছে এখন। বোরখার দুই ধরনের ব্যবহার, দুজন আমাদের দুই ধরনের ব্যবহার। এই বোরখা রাজনীতির দুইটা ব্যবহারটা কি আসলে বলি, সেটাই বলছি। বোরখা রাজনীতির দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে সেটা একটু লঘু পাপ বলতে পারেন আপনি, খুচরা পাপ। সেটা হচ্ছে গিয়ে প্রান্তিক নারীদের কাছে যারা সবসময় ধর্মীয় কারণেই বোরকা পরেন, তার একটা বোরকা আছে সেটা পুরনো হয়ে গেছে বা একটু নষ্ট হয়ে গেছে, তাকে যদি গিয়ে একটা বোরকা গিফট করা হয়, বই না আপনারা দিলাম, সে খুশি হয়ে যায়। তারপর তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি, আমাদের একটা ভোট দিয়েন। এরকম করছে গ্রামে গঞ্জে। কোথাও কোথাও আবার এটা করছে যে বাচ্চাটাকে কোলে নিচ্ছে, একটু চিপস দিচ্ছে, চকলেট দিচ্ছে, তার বই না আমাদের ভোটটা দিবেন, কিন্তু এইবার কিন্তু আমাদের মার্কা, হ্যাঁ, আল্লাহর পথে। তারপরে সে বলল, কেউ তো মুখের উপর না করে না, দিব না, হ্যাঁ দিব। বাচ্চাটার মাথায় হাত দিয়ে নাকি কিরা কাটায় যে কথা দিলেন, কিন্তু এই প্রক্রিয়া ওইখানে বোরকার একরকম ব্যবহার, উপঢৌকন হিসেবে ভোট কেনবার জন্য। আর এক রকম ব্যবহার যেটা ধারণা আশঙ্কা করা হয়, এটা সত্য হবে কিনা সেটি ইলেকশনের দিন আমরা বুঝতে পারবো যে কেমন অভিযোগ এরকম আসে। সেটা হচ্ছে তাদের দলীয় কর্মী বাহিনী তারা বোরকা পরে জাল ভোট দেওয়ার জন্য এই কাজটা করবে বোরকা পরে। কারণ কিভাবে করবে? বোরকা পরে দুই রকমভাবে। এক হচ্ছে একই জন একাধিকবার ভোট দেওয়া, অতীতে বোরকা ছাড়া নর্মালরাই একাধিকবার ভোট দিয়ে ওই যে কালি মুছে আবার গিয়ে এই কারবার করেছে, এই অমোচনীয় কালিও মোছা যায়, সেই কারবার করেছে। আর সেইখানে যদি বোরকা পরে হয় তাহলে তাকে যাচাই বাছাই করাটা সময় সাপেক্ষ, এবং ওইখানে যদি তাদের প্রবল একটা আবহ তৈরি করে যে তারা সংখ্যায় বেশি, তারা একটা প্রভাব বিস্তারকারী সংঘবদ্ধ শক্তি, তাহলে অনেকে বাধা দিতেও সাহস পায় না। এইরকম একটা পরিস্থিতি করতে পারে। আর একটা হচ্ছে এই বোরকার আড়ালে তারা বাইরে থেকে এই যে সিল বানিয়েছে, নকল ব্যালট বানাবে, এইখানে সিল দিয়ে এই বোরকার আড়ালে নিয়ে যাওয়া তুলনামূলকভাবে সহজ। সে নিয়ে গিয়ে তার নিজের ভোটটার সঙ্গে আরও 50টা-100টা ভোট ওই বাক্সে সে ফেলে আসবে। কি করবেন আপনি? এত যত সহজে রাজ্জাকি ভাই বলতে পারেন যে না হলে ঢুকতে দেবে না, চেহারা দেখাবে, মানে এত যে যত সহজ বলেন, তাহলে বাংলাদেশে যে বছরের পর বছর নির্বাচনে বিভিন্ন রকমের জাল ভোট হয়ে আসছে, কিভাবে হয়েছে? আজকেও আমার কাছে একাধিক ভিডিও ফুটেজ আসছে, এখনো পর্যন্ত জামাতের এই বোরখা পরিহিত নারীরা গিয়ে এনআইডি নাম্বার চাচ্ছে, তাদেরকে চ্যালেঞ্জ করছে যখন যে কেন আপনি এই নাম্বার কেন নেবেন, কেন চাইলেন এটা। তারপর যখন ভিডিও করছে, ঘুরে যাচ্ছে যে আপনি মোবাইল রাখেন, তাহলে না আপনার কথা বলতে হবে, কথা না বলে ঘুরে চলে যাচ্ছে। এখন এইটা নিয়েই আবার এই যে ঘুরে চলে যাবে, আবার অভিযোগ করবে আমাদের নারীদের হেনস্থা করেছে। তাদের মনে প্রাণে হচ্ছে কি এবার যে কোনো উপায়ে জিততে হবে, নামে ইসলাম নিয়েছে, দলের নামের মধ্যে ইসলাম নিয়েছে, নারীদের হেনস্থা করছে, নারীদের নিয়ে বাজে শব্দ বলছে, সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বা বাহিনীকে বাজে শব্দ আবারও বলছে। আসছে আপনার কাছে আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে আসতে চাই যে আপনি এই ব্যাপারে কিছু যোগ করতে চান কিনা, যে কথাগুলো বলছিলেন এটার ভিত্তি কি? ভাই আমি কেমনে বলবো, উনি বলতেছেন বোরকার, আমার না এই প্রশ্নগুলো আমি দেখি জামাত অনেক ভাগ্যবান আমার কাছে মনে হয়। আমি যত টকশো খুলিলেই দেখি খালি জামাত নিয়ে আলোচনা, সব আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনি সব চ্যানেল খুলবেন, টকশোতে দেখবেন খালি জামাত নিয়ে আলোচনা। জামাত অনেক ভাগ্যবান আমার কাছে মনে, তার প্রচারই করা লাগতেছে না। আপনি দেখেন না এখানে আসছে, উনি কেমনে ভোট পাবেন সে আলাপ করতে পারে, ওনার পাওয়ার ইয়ে কি, বা উনি কেমনে, সবাই আলাপ করতে আমরা জামাতকে নিয়ে আপনার এইটাই তো জামাতের বড় সাকসেস। কেউ কেউ বলতেছে জামাত নাকি গুপ্ত আছে, আমি দেখছি এমনও কথা বলতেছে। ওই আজকে গেলাম এক টকশোতে, সেখানে তার ব্যক্তির নাম বললাম না, সে বলতেছে বিএনপির ভিতরে নাকি 20% গুপ্ত আছে। এ পর্যন্ত তো বিএনপি গুপ্ত ধরতে পারলো না, কারো বাইর করতে পারলো না। আপনি যদি এত গুপ্ত থাকে আপনি বের করে দেন। মানে আমার কাছে ইনফ্যাক্ট মনে হয় কি, দেখেন আমাদের যে অতীত রেকর্ড আছে, অতীত রেকর্ডে 35% রাফলি বিএনপি। আমি এইটা জানবো না এই কারণে যেহেতু ইলেকশন হয় নাই। অতীত জরিপে যদি যাই, জামাতের আসে 7 to 8% লাইক দ্যাট।
7 to 8%। তো 7 to 8% আর 35% যদি আমি সিম্পলি এইখানে থাকি, আপনি বলেন তো ভোট সেন্টার দখল করে ফেলবে, কি জাল জালিয়াতি করবে, সিল সাপ মেরে দেবে, কোথায় 7 জন কোথায় 35 জন, এটা কি গ্রহণযোগ্য? আর এখন আমরা সেই জায়গায় আসি। আপনি ভোট নিবেন, আপনি চেক দেন, আপনি বোরকার জন্য প্রচুর, আমি এটা কিভাবে আপনি বলবো? বলছেন যে এগুলো নিয়ে ওনার ভাবার কাছে কোনো যদি দরকারই নেই, information এগুলো নিয়ে থাকে, আসলে থাকতে পারে। এই ধরনের তথ্য আসলেও আমাদেরকে আসলে এগুলো বাদ দিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত এবং Definitely, আপনি নির্বাচনের ভাবেন জন্য না আমরা প্রস্তুতি কোথায় নেওয়া পইরে উচিত। আছি, দেখেন জি। আমরা আসি কোথায় পইরে, জালিয়াতি হবে, এইটা হবে, সেইটা হবে, আপনি ভোটে যান না। 1 2 নম্বর, আপনি আপনার প্রোডাক্ট মার্কেটিং করেন যে আমার প্রোডাক্ট কেন ভালো, আমার প্রোডাক্ট আপনি কেন নিবেন, আমাকে কেন আপনি ভোট দিবেন। তা না আমরা তো বলে দুই দলকেই দেখছি যে একদল দুই আরেকদলকে দল আমরা দোষারোপ দেখবো করছে। কেন? আপনি ওদের প্রতিনিধি নিয়ে আসেন। আমরা এই ডিবেটটা ব্যক্তিগতভাবে আমি, যেমন মনে করেন আপনি জামাতের আমির নিয়ে বললো যে জামাতের আমিরের নামে কি উনি নারীদের সম্পর্কে একটা বাজে উক্তি করছে, আমি সব বাদ দিলাম। জামাতের আমির কি এত ঘিলু ছাড়া লোক যে কয়দিন পরে ভোট, উনি কি মনে করেন ওই কথাটা বললে ভোট বাড়বে? এটা বুঝেছে, এটা বললে ভোট বাড়বে, বাড়ানোর জন্য দিছে ভোট। মানে এটা আজগুবি একটা বিষয়। বললেন আপনি না, পরে আপনারই আমি- বলি, জামাতের আমির নিজের ওই আইডি বা নিজের যে এক্স, ওটা নিজে তো স্ট্যাটাস দেয় না, ঠিক আছে। তার হয়ে কেউ আচ্ছা, দেয়। ঠিক আছে, সেই আমি- হওয়ারও যদি এই কাজটা করে, ঠিক আছে, যদি তারা কইরা থাকে, শুনেন, তারা কইরা থাকলে একটা জিনিস তো গ্রহণযোগ্য হইতে হবে। তারপরে তার বিরুদ্ধে রাস্তায় মিছিল নামছে। আচ্ছা, মিছিলে যারা নামছে, আমরা তো চিনি এই দেশের লোকগুলা, তারা যদি জামাতের আমির এই সম্পর্কে এই ঘটনাটা না হইতো, তাও তারা জামাতকে ভোট দিত না। আমি জামাতকে ভোট দিব না, ফর এক্সাম্পল। ওই যারা মিছিলে নামছে তারাও ভোট দিবে না। এমন যদি হইতো, তারা এসে যদি বলতো যে আমরা জামাতের ভোটার ছিলাম, কিন্তু এবার আমার জামাতের আমির যা বলছে আমরা আর ভোট দিব না, দেন ইট উড হ্যাভ বিন জাস্টিফাইড। এটা জাস্টিফাইড। আচ্ছা, কিংবা 5,000 মহিলা যদি বোরকা পরা মহিলা নামতো, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আমরা একদিন কার জামাত করলাম, যে স্ট্যাটাস দিছে বোরকা পরে 5,000 লোক নাইমে, আমরা তাকে ভোট দিব। আমি নিশ্চিত করে যারা, আমি চিনি তো তাদের, মানে চিনি বলতে কারা, এরা কোন কালচারের, কোন, এরা কোশ্চেন, আপনিও জামাতকে ভোট দিবেন না, আমি এখানে বসে বলে দিচ্ছি, আপনি জামাতকে ভোট দিবেন না। তো আপনি জামাতকে ভোট দিবেন, যে জামাতকে ভোট দিবে না সে যদি রাস্তায় নেমে মিছিল করে, এটার ব্যবহারটা কি? আর সবচেয়ে বড় কথা হইলো, এত কিছু বলতে হচ্ছে কেন জামাতের ব্যাপারে? এত কিছু কেন বলতে হচ্ছে? জামাত বেহেশতের কার্ড দিবে, এটা আমরা বারবার বলি যে জামাতের না, বারবার প্রসঙ্গ উঠে আসছে, যেমন আমরা আনি কেন? যদি- আপনারা আনেন, এই যে সায়ন্ত ভাই আনলো, উনি আনলো, আলাপে আমি আসছে, আনলাম, আমরা সবাই আনতেছি। জি, আজকে সায়ন্ত ভাই এসে 5টা কথা বলুক না, বিএনপি ছাড়া বিকল্প নাই কেন? আসবে, ওই কথাও আসবে। এগুলো আমরা আসুক, কিছুক্ষণ আমরা পরে চাই আরেকটি সেইটা। বিষয় যাব, তখন বিএনপির কথা চলে আসবে। আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন আমি- এবং আমার কথাটা কাছে ভালো লাগে আসলো যে জামাতের আমিরের যে এই অ্যাকাউন্ট বা ডিভাইস হ্যাক হওয়ার বিষয়টি, সেই সাথে গতকাল আমরা দেখলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন যে তার অ্যাকাউন্টও হ্যাক হয়েছে এবং এটি নিয়ে তারা বেশ প্রতিবাদ করছেন যে বিএনপি, বঙ্গভবন, ইন্ডিয়া একসঙ্গে প্যাকেজ প্রোগ্রাম করে জামাতে ইসলামের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করেছে, এমন একটি কথা বলেছেন। এমন অভিযোগের গ্রহণযোগ্যতা কতটুকু? প্রথম কথা হলো এটা হইল যে এই শাক দিয়ে মাছ ঢাকার প্রক্রিয়া তো এদেশে পুরনো, কিন্তু এই ভদ্রলোকদের মাথায় থাকে না যে এই মাছটা এত বড় যে ওই সামান্য শাক দিয়ে এটা ঢাকে না। যতই ঢাকার চেষ্টা করেন ততই বেরিয়ে পড়ে। তারা এটা নিয়ে চালাকি করছেন, তাদের অনুগত কাউকে দিয়ে হয়তো একজন লোককে গ্রেফতার করিয়েছে, গ্রেফতার না, এখনো আটক, 16 ঘন্টা ধরে এখনো আটক আছে। হ্যাঁ, কিন্তু আমরা বারবার দুটো জিনিস শুধু দেখতে চেয়েছি, যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে আপনার যে কোনো আইডি হ্যাক করার বা ওইটা ঢোকার কেউ চেষ্টা করলে আপনার মোবাইলে এবং ইমেলে দুটো মেসেজ আসে যে অন্য একটা ডিভাইস থেকে তোমার এখানে ঢোকার চেষ্টা করছে, এটা কি তুমি কিনা। শুধুমাত্র জামায়াতের আমিরের মোবাইলে এবং তার মেইলে এই হ্যাক করার চেষ্টার সময় এই দুইটা মেসেজ এসছে, মেসেজ দুটো ডিসক্লোজ করে দেখ, তারা প্রকাশ করে দেখ, তাইলে আমি আর রাজ্জাক ভাই একমত হয়ে বলবো হ্যাঁ অবশ্যই হ্যাক হয়েছে। আমাদের মধ্যে কিছু সন্দেহ তৈরি হয়েছে, সন্দেহটা নিরসন করার দায়িত্ব তো তাদের, সেটা করুক। সন্দেহ কেন হয়েছে? কারণ আল জাজিরায় জামাতের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, একদম হুবহু একই বক্তব্য ইংরেজিতে সুলিখিত, এটা একটা স্টেটমেন্ট, শুধুমাত্র প্রস্টিটিউট শব্দটাকে একটু ঘুরিয়ে যোগ করা হয়েছে, যেটা তাদের মনোভাবকেও রিফ্লেক্ট করে। কারণ তাদের দলেরই আরেক নেতা কয়েকদিন আগে বলছে যে ডাকসু বেশ্যাখানা ছিল। তারা এই অবস্থান ধারণ করে নারীর প্রশ্নে, সেটা আমরা অনেক প্রমাণ এরকম আছে হাতের সামনে। সেজন্য আরেকটা জিনিসও আমি এরকম শুনেছি, এটা প্রমাণ সাপেক্ষ, তারা নিজেরাও ভেবে দেখতে পারে, দলের মধ্যে জেলাসি থাকে, গ্রুপিং থাকে। ধরেন জামাতের আমিরকে বুয়েটের সাবেক ছাত্রলীগ গ্রুপরা এখন বেশি কাছে চলে গেল না ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক গ্রুপ বেশি কাছে চলে গেল, তারা তো এটা পরিচালনা করে। তারেক রহমানেরও তো পেজগুলো সে নিজে সব দেখে দেয় না, অন্য দলেরও দেখে দেয় না। সেই ক্ষেত্রে ওই জেলাসি বা ওইটা থেকে
দলের নেতার মনোভাব ধারণ করে কেউ না কেউ দিয়েছে, দেওয়ার পরে এখন তারা এইরকম করছে। আপনি দেখেন এই যে ঢাকা 17 আসনের যে ডাক্তার খালিদুজ্জামান, উনি যে ভাষা ব্যবহার করলেন, এটা কোনো ভদ্রলোকের পক্ষে এই ভাষা ব্যবহার সম্ভব? কিংবা জামায়াতের আমির চট্টগ্রামে অলি আহমেদকে পাশে পেয়ে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে পেয়েছে, সঙ্গে সঙ্গে সে মুক্তিযুদ্ধ বিরোধী একটা দলের নেতা, সে হয়ে গেল ইতিহাস রচয়িতা মুক্তিযুদ্ধের, বলে উই রিবোর্ড বলে বিদ্রোহ করেছে অলি আহমেদ। তো আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে চাঁদাবাজির অভিযোগগুলো আসছে, তো এই যে চাঁদাবাজির অভিযোগ ঘোচাতে আসলে বিএনপিকে কতটা পদক্ষেপ নিতে হবে বলে আপনার মনে হয়? বিএনপি বাংলাদেশে বুর্জোয়া পাওয়ার পলিটিক্স করা মধ্যপন্থী দল যারা আছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে চাঁদাবাজি হোক, হাদিয়াবাজি হোক, ডোনেশনবাজি হোক, সব ধরনের অভিযোগ আছে। তার মধ্যে বিএনপি বড় দল, সাম্প্রতিককালে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ হলো পতিত পলাতক বড় দল, এবং তাদের চেইন অফ কমান্ড ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মতো না। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বলেই হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে নানান কারণে ব্যবস্থা নিয়েছে, বহিষ্কার করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। বিএনপি চেষ্টা করছে, বিএনপি কোনোদিন অস্বীকার করেনি যে তার দলে একজনও চাঁদাবাজ নেই, আছে, কিন্তু ব্যবস্থা নিচ্ছে। আবারও ফিরবো আপনার কাছে, আমি এবার আসতে চাই রাজিকুজ্জামান রতন আপনার কাছে। আমরা যে কথাটি বলছিলাম যে জামাত যেহেতু অভিযোগ করছে যে বিএনপি বঙ্গভবন ইন্ডিয়া একসঙ্গে প্যাকেজ প্রোগ্রাম করে জামাত ইসলামের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করেছে, এই প্রসঙ্গে আমি ঠিক এই প্রসঙ্গে না, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে আসন্ন সংসদ নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ভারত ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের পূর্বের যে ভোট কারচুপির নির্বাচন, সেটিকে ভারত সমর্থন করে এসছে, আমরা সেটা সবসময় দেখেছি। তো এবারও তারা কাকে মানে এই নির্বাচনে তারা কাকে সমর্থন করতে যাচ্ছে? এবার কি বিএনপির পক্ষে যাবে ভারতের সমর্থন, নাকি অন্য কোনো দলের দিকে? কি মনে হচ্ছে আপনার? ভারতের সঙ্গে তো কন্টেস্টিং দল হিসেবে যারা নিজেদেরকে দাবি করেন তারা সবাই যোগাযোগ করেছেন, এবং জামাতের একজন তো বলেছেন যে আমরা দেখা করেছি কিন্তু এ ব্যাপারে কিছু বলবো না আমরা, ঠিক যেমন জাতীয় পার্টি একসময় বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, যেমন বলছেন। তো ফলে এটা আমাদের জন্য একটু লজ্জার, একটু উদ্বেগের, কিন্তু খেয়াল রাখতে হবে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে এগুলো ঘটে। এখন আমেরিকার ইলেকশনেও আমেরিকা দাবি করে যে পুতিন নাকি নির্বাচনের প্রভাব বিস্তার করেছে। এইরকম সবসময় স্কেপগোট তো কাউকে না কাউকে বলা হয়। দেশের জনগণের সমস্যাটা কি, তাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের উদ্যোগটা কি হবে, আমাদের কৃষি নীতিটা কেমন হবে? 2 দিন আগে তো আমরা ঢাকা না দিল্লি এই স্লোগানে উত্তাল করে তুললাম, তাই না? তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের কাছ থেকে তো সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয়েছে, এমনকি ভরা মৌসুমে চাল আমদানি পর্যন্ত করা হচ্ছে, পেঁয়াজ আমদানি করা হচ্ছে, তেল আমদানি করা হচ্ছে, আর জ্বালানি তেলও ভারতের কাছ থেকে কেনা হবে, বিদ্যুৎ তো 2800 মেগাওয়াট কেনা হচ্ছেই ভারতের কাছ থেকে। ফলে এই যে একটা রাজনৈতিক স্লোগান তুলে ফেলা হয়, সেটা কি রাজনৈতিকভাবে বিভক্ত করো, অর্থনৈতিকভাবে সম্পর্ক রাখো, এই পরিস্থিতিটা যখন হয়। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে প্রতিবেশী যখন থাকে, প্রতিবেশী যদি বড় প্রতিবেশী হয় তাহলে খুব সতর্ক থাকতে হয় ছোট দেশগুলোকে। যেমন করে কানাডার ট্রুডো বলেছিলেন যে আমেরিকার পাশে থাকা মানে হচ্ছে হাতির পাশে ঘুমানোর মতো, সে যদি একবার গড়িয়ে পড়ে আমার দিকে তাহলেই অবস্থা খারাপ। ফলে আমাদেরকেও, আমার 3 দিকে ঘিরে আছে ভারত, ফলে আমাদেরকে খুব সতর্ক পদক্ষেপ রাখতে হবে। আমাদের এখান থেকে কেউ হুঙ্কার ছুটছে দিল্লি দখল করে ফেলবে, রাজনৈতিকভাবে তারা কি প্রভাব ফেলেন আমাদের উপর এই মুহূর্তে? অবশ্যই রাজনৈতিকভাবে প্রভাব ফেলার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে অর্থনৈতিকভাবে প্রভাব ফেলা। আপনি বাংলাদেশ ভূ রাজনৈতিক অবস্থাটা দেখুন। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য একসময় ছিল ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি, এখন বাণিজ্য ঘাটতি কিন্তু চীনের সঙ্গে অনেক বেশি। কারণ চীনের সঙ্গে বাণিজ্য হচ্ছে আমাদের $25 বিলিয়ন, ভারতের সঙ্গে বাণিজ্য হচ্ছে আমাদের $15 থেকে $16 বিলিয়ন, আমেরিকার সঙ্গে বাণিজ্য আমাদের $10 বিলিয়ন। কিন্তু এখানে আবার পার্থক্য আছে, আমেরিকাতে আমরা রপ্তানি করি বেশি, থেকে আমদানি করি কম। কিন্তু এইটা আবার ঘাটতি পোষণের জন্য যে 35 সাল পর্যন্ত এখন আমেরিকার কাছ থেকে আমরা বিমান কিনবো, আমেরিকার কাছ থেকে আমরা যুদ্ধজাহাজ কিনবো, এই মুহূর্তে আমি পেঁয়াজ উৎপাদন করতে পারছি না, আমি কিন্তু হেলিকপ্টার কিনছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তা আমার কোন দিকে আমার থার্ড সেক্টর হওয়া উচিত ছিল? কৃষিতে, আমার শিক্ষায়, আমার স্বাস্থ্যে, নাকি হেলিকপ্টার? রাজিকুজ্জামান রতন, আমি আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই যে সম্প্রতি একটি জরিপ হয়েছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন, যে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজের জরিপ অনুযায়ী জামাত 29.9% এবং 6.5% এনসিপি, জামাত জোট, তার মানে বলা যায় যে 36%, এবং বিএনপি পাচ্ছে 48%। এই জরিপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন অবস্থান 2 দলের। তো কিছু মহল বামপন্থীদের আওয়ামী দোসর ট্যাগ দেয়। তো 5 আগস্টের পর এর মাত্রা অনেকখানি বেড়ে গেছে বলা যায়। তো আওয়ামী লীগ সমর্থকদের ভোট আপনাদের বাম দলগুলোর দিকে আসলো না কেন? মানে অনেকেই বলছে যে আওয়ামী লীগের ভোটগুলো ভাগ হয়ে গিয়ে এই 2 দলের দিকে চলে গেছে। বামপন্থীদের ট্র্যাজেডি কি জানেন? রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে বামপন্থীরা তাদেরকে
তাদেরকে দায়িত্বশীল মনে করে তাদের সমালোচনা করে, আর যখনই সমালোচনা করে তখন জবাবটা দিতে না পেরে তাদেরকে আবার প্রতিপক্ষের দোষর বানিয়ে ফেলে। যখন আমরা বিএনপির সমালোচনা করব, বিএনপি বলবে আমরা আওয়ামী লীগের দোষর। যখন আওয়ামী লীগের সমালোচনা করবো, আওয়ামী লীগ বলবে বিএনপির দোষর। এই আওয়ামী লীগ আমাদেরকে বামাতি বলেছে না? আচ্ছা, তাহলে তারা এটা বলেছে। এখন আর যদি এই জামাতে ইসলাম ইয়ে করি তাহলে তো আমাদেরকে ধর্ম বিদ্বেষী বানিয়ে ফেলবে। ফলে আমাদের যখনই আমরা কৃষকের কথা বলবো, যখনই আমরা শ্রমিকের কথা বলবো, যখন আমরা গণতান্ত্রিক অধিকারের কথা বলবো, যখন মানবিক মর্যাদার কথা বলবো, যখন আমরা নিপীড়নের বিরুদ্ধে কথা বলবো, তখন যেহেতু সেটা যুক্তি করতে পারবে না, কোনো না কোনো একটা ট্যাগ তো তাকে দিতে হবে। ফলে আমাদের কপালে এই ট্যাগটাই জোটে। ফলে এই ট্যাগটা এখন জুটছে। এবার দেখুন, আমাদেরকে যে বলা হলো না আওয়ামী দোষর, কিন্তু আওয়ামী লীগরা আবার যদি ভোট দেয় বিএনপিকে, তাহলে আওয়ামী লীগ কার দোষর? তাহলে বিষয়টাই অন্যরকম। ইলেকশনের সময় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। স্বাধীনতা যুদ্ধ নিয়ে তো আসলে জামাতের বিশাল দ্বন্দ্ব রয়েছে, এবং তারপরে তো আওয়ামী লীগের সমর্থকরা এই জরিপ অনুযায়ী তাদেরকেও বেছে নিচ্ছে কিছু শতাংশ। না, আপনি খেয়াল করে দেখুন, আপনি 86-এর যখন নির্বাচনটা হয় এরশাদের বিরুদ্ধে, আমরা তখন বললাম, আমরা বাসদের নেতৃত্বে আমরা সহ 5 দল আমরা বললাম আমরা এরশাদের অধীনে নির্বাচনে যাব না। বিএনপি 7 দল, তারা বললে এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। সেই সময় আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল এবং জামাত নির্বাচনে গিয়েছিল। ইতিহাসটা মনে রাখতে হবে। এবং তারা সেই সময় এরশাদকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে সেই নির্বাচনটা 86-এর নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1। 2 নম্বর, 1996 সালে নির্বাচনের আগে 1994 সালে সালটা মনে রাখতে হবে, যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উত্তাল আন্দোলন হচ্ছে, তারই একটা পর্যায়ে জামাতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হয়েছে। মতিউর রহমান নিজামী এবং শেখ হাসিনা বৈঠক করে তারা কৌশলগত ঐক্য করেছিলেন বিএনপির বিরুদ্ধে 1994 সালে। এবং তার প্রেক্ষিতে আবার 96 সালে প্রথমে ফেব্রুয়ারির ভোট, তারপরে জুনের ভোটটা হয়। তাহলে আওয়ামী লীগের সঙ্গে জামাতের মানে কৌশলগত ঐক্য করতে কোনো সমস্যা হয়নি। কারণ সবসময় যখন ফ্যাক্টরটা হয় গদিটা দখল করা, বিএনপিও বন্ধু হিসেবে খুঁজে নিয়েছে জামাতকে, আওয়ামী লীগও মিত্র হিসেবে খুঁজে নিয়েছে জামাতকে। এবং জামাত দুই দিক থেকেই সুবিধাটা নিয়েছে। এবং জামাতের যে জিনিসটা, আমি আসলে জামাতের আলোচনা করাটা আমার তো দায়িত্ব না, আমি তো বাসদ করি, কিন্তু ওরা একসময় বলেছিল 91 সালে যখন তারা বিএনপির সঙ্গে গেল, তখন তারা বলেছিলেন আমরা বড় শয়তানকে ঠেকাবার জন্য ছোট শয়তানের সঙ্গে জোট করেছি। বড় শয়তান হচ্ছে আওয়ামী লীগ, ছোট শয়তান হচ্ছে বিএনপি, কারণ নারী নেতৃত্ব তখনও তাদের কাছে গ্রহণযোগ্য নয়।